এসেছি ধনুষকোটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যারা আমার চ্যানেলে নতুন তাদের সবার জন্য বলি, আমি অনামিকা, আর আমরা এসেছি ঘুরতে রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই। তো আমাদের ঘোরা হয়ে গেছে কন্যাকুমারী, মাদুরাই। এর আগের একটা ব্লগ আমি দিয়েছি যে আমরা কিভাবে রামেশ্বরম আসলাম মাদুরাই থেকে। তো তোমরা যারা যারা মাদুরাই থেকে রামেশ্বরম আসবে তারা কিন্তু ব্লগটা চেক করো, একটু হলেও হেল্প হবে। এখন আমরা বেরিয়ে পড়ছি রেডি টেডি হয়ে। আমরা পৌঁছেছি প্রায় 11:30 নাগাদ। আর এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোচ্ছি লাঞ্চ করতে। এখন লাঞ্চ করে চলে যাব আমরা সোজা সাইট সিন করতে, মানে এখন যাব ধনুষকোটি দেখতে। এখান থেকে আমরা এখন যাব ধনুষকোটি, তারপর কিছু সাইট সিন আছে সেগুলো কভার করব, দিয়ে আমরা সন্ধ্যাবেলা ব্যাক করব। তাহলে চলো, আজকে রামেশ্বরমের সাইট সিন ব্লগ হতে চলেছে, খুব বেশি এক্সাইটিং। তো পুরো ব্লগটার সাথে থাকো, আশা করো ভালো লাগছে। চলো ধনুষকোটি ব্লগ স্টার্ট করলাম। এখন লাঞ্চ করতে ঢুকছি এই রেস্টুরেন্টটাতে। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে আমরা নিয়েছিলাম পিওর নর্থ ইন্ডিয়ান ভেজ থালি। তোমাদেরকে একবার প্রাইস চার্টটাও দেখে নিলাম, কত কি দাম আছে না আছে রেস্টুরেন্টটাতে। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে আছি ধনুষকোটি যাওয়ার উদ্দেশ্যে। আমরা করে নিয়েছিলাম একটা অটো ভাড়া। এখানকার যে লোকাল অটো আছে সেখানে তাদের সাথে কথা বলে আমরা একটা অটো ভাড়া করেছিলাম। ভাড়া নিয়েছে 2000 টাকা। আমাদের ধনুষকোটি নিয়ে যাবে, নিয়ে আসবে, আর আদার্স এখানকার যে ফেমাস কিছু ট্যুরিস্ট স্পট আছে সেগুলো ঘোরাবে। আমরা যেটা বুঝলাম, সিজন ওয়াইজ গাড়ি ভাড়া হয়তো একটু কম বেশি হতে পারে। তোমরা যখনই আসবে তখন কিন্তু একটু বার্গেনিং করে নেবে যে গাড়ি তোমরা ভাড়া করো না কেন। আর রামেশ্বরম থেকে ধনুষকোটি সড়ক পথে মাত্র 20 কিলোমিটার। যেতে সময় লেগেছিল ওই আর কি 40-45 মিনিট মতো। আর যেহেতু আমরা বিভিন্ন সাইট সিন করতে করতে যাচ্ছিলাম, তার জন্য আর একটু সময় লেগে গেছিলো। আর বলে রাখি, এখানে কিন্তু একদমই মোবাইল নেটওয়ার্ক কোনো রকম কাজ করে না, যেহেতু একদম ভারতের শেষ প্রান্ত। আর আমরা এখন চলেছি ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে। যেহেতু এক পাশটাই তোমাদের আমি দেখাতে পারলাম, তাই দেখাচ্ছি, দেখে তোমরা বুঝতে পারবে দুটো সমুদ্রের রং কিভাবে এরকম আলাদা হয়ে গেছে। তো কথা বলতে বলতে ওই যে দেখো চলে আসলাম ধনুষকোটি। ফাইনালি চলে এসেছি ধনুষকোটি। বেশ খানিকটা পথ অতিক্রম করার পর পৌঁছে গেলাম রামেশ্বরম থেকে ধনুষকোটি, একদম ভারতের শেষ প্রান্ত। আমার আর একটা ড্রিম ডেস্টিনেশন আজ ফুলফিল হলো। পম্বন ব্রিজ দেখলাম, আর দেখছি ধনুষকোটি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এত হাওয়া দিচ্ছে, এত সুন্দর, পুরো কন্যাকুমারীর মতো ফিল আসছে, খুব সুন্দর। অনেকের অনেক জায়গার ড্রিম ডেস্টিনেশন থাকে। আমার ইচ্ছা ছিল আমি ধনুষকোটি আসবো, কন্যাকুমারী দেখবো, রাম সেতু দেখবো। সব থেকে বড় কথা হচ্ছে রাম সেতু দেখবো। আর ইগনোর করা, আমার এত বেশি চুল উঠছে, অতিরিক্ত হাওয়া দিচ্ছে, তাই প্রচুর প্রচুর সুন্দর। সাজেস্ট করবো ধনুষকোটি আসো, রামেশ্বরম আসো। বিদেশ তো দেখবেই, ভারতের এত সুন্দর সুন্দর জায়গা থাকতে সেগুলোকে একবার হলেও একটু এক্সপ্লোর করে যাও। চলো বেশি কথা বলবো না, এবার তোমাদেরকে পুরো ধনুষকোটিটা ঘুরে দেখাই। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত ধনুষকোটি। দুটি সমুদ্রের রং এখানে খুব স্পষ্টভাবে আলাদা করা যায়। আর বলে রাখি, এখানে আসতে গেলে কিন্তু একটু হাতে সময় নিয়ে এসো, সকাল সকাল এসো, কারণ বিকেল 5টার পর এই স্থানে প্রবেশ করা কিন্তু একদমই অ্যালাউ নেই। আর যত ট্যুরিস্ট এখানে থাকবে সবাইকে বিকেল 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ কোনো ইলেকট্রিসিটি এখানে নেই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা একটু ল্যান্ড দেখা যাচ্ছে, সেটাই হলো অ্যাডামস ব্রিজ বা ধনুষকোটির বিখ্যাত রাম সেতু। এখান থেকেই মনে করা হয় স্বয়ং রামচন্দ্র রাম সেতু বানিয়েছিল শ্রীলঙ্কা যাওয়ার জন্য। এই যে আমি তোমাদেরকে এখন জুম করে দেখাচ্ছি, এটাই হলো রাম সেতু, বিক্ষিপ্তভাবে অবস্থিত। ভারতবর্ষের শেষ প্রান্তে পৌঁছে দেখে নিলাম রাম সেতু। আর এখান থেকে মাত্র 22 কিলোমিটার দূরেই অবস্থিত রয়েছে শ্রীলঙ্কা। এত কাছে এসেও শ্রীলঙ্কা যেতে পারলাম না ঠিকই, কিন্তু রাম সেতু দেখে একদম মুগ্ধ হয়ে গেছিলাম। যতটুকু বোঝা যাচ্ছে আর যতটুকু তোমাদের বোঝাতে পারছি, এটাই হলো রাম সেতু, রামচন্দ্রের তৈরি করা সেই সেতু। আমরা এসেছি তো পুরো পিক সিজনে, তাই একটু এখানে লোকের প্রচুর ভিড় আছে। আর তোমরা যারা অফ সিজনে আসবে তারা এখানে একদমই ফাঁকায় ফাঁকায় দেখতে পারবে সমস্ত কিছু, যেহেতু পিক সিজন বলে প্রচুর প্রচুর লোকের রাশ রয়েছে। বাট অপূর্ব সুন্দর। এই যে দূরে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি রাম সেতু, একদম
জলের তলায় চলে গেছে রাম সেতু। আর ওই দূরে একটা ল্যান্ড আমি তোমাদেরকে দেখাবো, সেই রকম কিছু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ল্যান্ড চারিদিকে ছড়ানো আছে, সেটাই হচ্ছে রাম সেতু। ধনুষকোটি ঘুরতে আসার আগে দেখেছিলাম বেশ কিছু ভিডিও। আসলে আমার আছে এমন একটা অভ্যাস, কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে আমি একটু ভালো করে পড়াশোনা করে নিই, কি আছে সেখানে না আছে একটু ভালো করে জেনে নিই। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল ধনুষকোটি আসবো, রাম সেতু দেখবো, তাই অনেক ভিডিও দেখে ফেলেছিলাম। কিন্তু এই স্থানে এসে যখন নিজের চোখে দেখলাম আর চারিদিকের এত সুন্দর একটা দৃশ্য দেখে মুগ্ধ হলাম, তখন বুঝতে পারলাম কোনো ক্যামেরার লেন্সই এর আসল সৌন্দর্য ঠিক জাস্টিফাই করতে পারছে না, যতটা আমাদের চোখের লেন্স জাস্টিফাই করতে পারছে। এতটা সুন্দর সমুদ্র দেখে কিছুটা সময়ের জন্য মনে হয়েছিল এখানে থেকে গেলেই তো ভালো হতো, যদিও আমি পাহাড় প্রেমী। যারা ভাবছো ধনুষকোটি আসবে মানে রামেশ্বরম ঘুরতে আসবে, তাদের সবাইকে বলবো উইন্টার সিজনটাই প্রেফার করো এখানে ঘোরার জন্য। চারিদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। তোমরা অবশ্যই বলবো একবার ধনুষকোটি আসো, এসে এই সমুদ্রের রূপটা দেখো। মা কেমন লাগছে তোমার? তাহলে চলো এবার একটু মন খুলে সমুদ্রকে উপভোগ করে নিই। আগে জাস্ট দারুণ উপভোগ করলাম সমুদ্রটা, ভীষণ ভীষণ ভালো। চলো এবার নেক্সট পয়েন্টটা তোমাদেরকে গিয়ে দেখাই। যতদিকে শুধু চোখ যাচ্ছে চারিদিকে দিগন্ত বিস্তৃত শুধু সমুদ্র আর সমুদ্র। এখন আমরা যাচ্ছি ধনুষকোটির শহর দেখতে, যেটা এখন আর শহর বলা যায় না, এখন পরিণত হয়েছে ভগ্নাপ্রায় ধ্বংসবশেষে। আর যেটা দেখে এখানে বুঝতে পারছো এখানে এখন কোনোভাবে কোনো রকম মানুষের বসবাসের যোগ্য সেই শহরটি আর নেই। একটা সময় এখানে প্রচুর মানুষের বাস ছিল, একটা শহর যেমন হয়। এই সম্পর্কে তোমাদেরকে বলে রাখি, এই জায়গাটাতে নিয়ে বেশ কিছু মতামত আছে। বলা হয় এটাকে ঘোস্ট ভিলেজ বা ঘোস্ট টাউন। সেই ঘোস্ট ভিলেজ বা ঘোস্ট টাউন এখানে কেন বলা হয় বা কেন ঘোস্ট ভিলেজে পরিণত হলো, সেটাই তোমাদেরকে বলে রাখি যে 1964 সালে 22 ডিসেম্বর হঠাৎ একটা সাইক্লোন ঝড় এসেছিল। সেই সাইক্লোন ঝড়ে ভাসিয়ে নিয়ে গেছিল গোটা শহরটাকেই জলের তলায়। প্রচুর প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। আর যেহেতু ঘটনাটা ঘটেছিল অনেক বছর আগে, সেই সময় বা তখনকার দিনে এখনকার সময়ের মতো পূর্বাভাস আগে থেকে জানা যেত না। আর তাই এখানকার মানুষ বুঝতেও পারেনি যে হঠাৎ এমন বিপর্যয়ের মুখে তারা পড়বে। তাই আগাম কোনো সতর্কতা না থাকার কারণে গোটা শহরটাই তলিয়ে গেছিল জলের তলায়। যেহেতু অনেক মানুষের মৃত্যু হয়েছিল, তাই বলা হয় তাদের আত্মা নাকি এখনও এখানে ঘুরে বেড়ায়। তবে একটু বেশ গা ছমছমে ব্যাপার আমিও এখানে অনুভব করেছি, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। আর এখানে কোনো মানুষেরই এখন বসবাস নেই, শুধুমাত্র যারা মৎস্য ব্যবসায়ী আর এখানে যারা জেলে আছেন তারাই এখানে থাকে। ছোট ছোট একটু ঘর বানানো আছে দেখেছিলাম। আর এই সমুদ্রটা এখানে এত শান্ত, আর দেখতেই পাচ্ছ যে একদম সমুদ্র লাগোয়া ছিল শহরটা, তাই এক নিমেষে সমুদ্রের জলোচ্ছ্বাসে পুরো ভেসে গিয়েছিল শহরটা। তার সাথে মারা গেল এত এত বহু মানুষ। তবে এখানে দেখলাম একটা মন্দিরও রয়েছে আর বেশ কিছু টুকটাক ছোটোখাটো দোকানপাটও রয়েছে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেমন দোকানপাট থাকে, সেই অভিশপ্ত রাতের স্মৃতি এখনও বহন করে চলেছে ধ্বংসপ্রাপ্ত ধনুষকোটি শহরটি।
এখন আমরা চলেছি আরও বিশেষ কিছু ট্যুরিস্ট স্পট দেখতে। তো একটা ভ্লগের মধ্যে সমস্ত কিছু আর ইনক্লুড করলাম না, যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে ভ্লগটা, তাই পরে ভ্লগে সমস্তটা তোমাদের সবার সাথে শেয়ার করব যে আর কি কি এখানে দেখার আছে। আজকে ভ্লগটা এই পর্যন্তই রাখলাম, আশা করব তোমাদের ভালো লাগলো দেখতে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা পরের নতুন এক্সাইটিং ভ্লগে সবার সাথে দেখা হচ্ছে।